আসসালামু আলাইকুম। ১৯৫২ থেকে ১৯৭১ এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা একটি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম। এরপর আস্তে আস্তে আমাদের নানা দিক থেকের আওয়াজ এবং ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের সম্ভব হারানোর মাধ্যমে আমরা আমাদের এই বাংলা ভাষাকে এবং আমাদের এই বাংলাদেশকে এবং লাল সবুজের পতাকাকে সৃষ্টি করতে পেরেছিলাম, প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম। যেটা ছিল আমাদের প্রথম যুদ্ধ। আর গত ৫ই আগস্ট ২০২৪ এটা হচ্ছে আমাদের সেকেন্ড যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে গত ১৬ বছর ধরে একটি স্বৈরাচার সরকার যে আমাদের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুমবাজ চালাচ্ছিলেন, সেটারই পতন ঘটল। আমরা গত ১৬ বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে বের হয়ে এসে আজকে আমরা স্বাধীন, মুক্ত বাতাসে। একটা সময় ছিল যখন আমরা স্বাধীনভাবে কথা বলতে ভয় পেতাম। একটা সময় ছিল যখন বিদেশিদের হস্তক্ষেপের কথা যাতে আমরা বলতাম আমাদেরকে পিটিয়ে মারা হতো। একটা সময় ছিল যখন দেশের নানা ধরনের অপকর্মের কথা বলা হতো, তখন আমাদেরকে গুম করা হতো, তখন আমাদেরকে নানা ধরনের মামলায় হেনস্থা করা হতো, আমাদের উপরে নানা ধরনের নির্যাতন চালানো হতো। গত ১৬ বছর ধরে আমাদের এই বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের উপরে তারা এই স্টিমরোলার চালিয়েছেন। বাজার থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রেই অস্থিরতা, কোথায় নেই সেই অস্থিরতা। মাঝে মধ্যে আমি চিন্তা করে আমি ভাবি, একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দল, সুপ্রাচীন একটি রাজনৈতিক দল কীভাবে পারলো বাংলাদেশের এই মানুষকে আজকে এরকম বিপদের মধ্যে ঠেলে দিয়ে তারা পালিয়ে যেতে। কীভাবে পারলো বাংলাদেশের মানুষকে প্রশাসনের মুখোমুখি করতে, যার ফলশ্রুতিতে আপনারা দেখলেন বাংলাদেশের মানুষের যে ১৬ বছর ধরে যেই পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ গত ৫ই আগস্ট, যার আউটকাম বাংলাদেশের প্রত্যেকটি থানার উপরে হামলা হলো। আমি কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ এবং ঢাকা শহরের বহু জায়গায় আমি ঘুরেছি, দেখেছি থানাগুলোর কী করুণ পরিস্থিতি। আজকে বাংলাদেশের চেন অফ কমান্ড, প্রশাসনের মধ্যে কোনো চেন অফ কমান্ড নেই, বাংলাদেশে এখন কোনো প্রশাসন নেই। আজকে বাংলাদেশের কি বর্তমান পরিস্থিতি, কতটা ভয়ানক পরিস্থিতি, অর্থাৎ যুদ্ধ পরবর্তীতে এরকম পরিস্থিতি হয়, শুধুমাত্র আমি ৭১ যুদ্ধ পরবর্তী এরকম পরিস্থিতি হয়েছিল শুধু বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছিলাম, আর এখন তার বাস্তবতা দেখছি। সত্যি অত্যন্ত নিজেকে কষ্ট দেয়। ভাবি যে এরকম একটি প্রতিষ্ঠিত প্রাচীনতম একটি রাজনৈতিক দল কীভাবে পারল আমাদের এই ছোট্ট বাংলাদেশ থেকে মাত্র ১৬ বছরে ১১ লক্ষ কোটি টাকা পাচার করে দিতে। কীভাবে পারল এই রাজনৈতিক দলটি বাংলাদেশের বাহিরে গাড়ি বাড়ি সমস্ত কিছু গড়ে তুলতে। সত্যি কষ্ট লাগে, এরকম একটি প্রাচীনতম একটি রাজনৈতিক দল আমাদেরকে এইভাবে এরকম একটি বিপদের মধ্যে ঠেলে দিয়ে এইভাবে চলে যেতে পারলো, যা সত্যিই কখনো কল্পনাই করতে পারেনি। ঠিক আমরা যেমন এই স্বৈরাচার, জুলুমবাজ, নির্যাতিত, নিপীড়িত সরকারকে আমরা যেমন পতন করলাম, ঠিক আমাদের সাথে আমাদের ছোট ভাইয়েরা, সন্তানরাও কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। অর্থাৎ আমরা যেমন এই প্রাচীনতম একটি আপনার সুপ্রতিষ্ঠিত দলকে যেরকম আমরা এখন স্বৈরাচার দল হিসাবে আমরা চিনতে পারলাম, ঠিক তেমনই এই প্রজন্মটাও আগামীতে যত বড় হবে, ঠিক তারা বুঝতে পারবে এই দলটি হচ্ছে একটি স্বৈরাচার একটি দল। যাই হোক, আজকে বাংলাদেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতি অর্থাৎ ট্রাফিকের যে পরিস্থিতি, থানাগুলোর যে পরিস্থিতি, ব্যাংকের যে পরিস্থিতি, আজকে অর্থনৈতিক যে পরিস্থিতি, এইগুলো আসলে কাটিয়ে উঠতে আমাদের কতটা সময় লাগবে আমরা ঠিক জানি না। তবুও অলরেডি একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশের প্রত্যেকটি মানুষের এখন দায়িত্ব সেই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা,
যেন খুব অল্প সময়ের মধ্যেই আমাদের প্রশাসনের মধ্যে চেইন অফ কমান্ড ফিরে আসে এবং দেশের যে বর্তমান অরাজকতা চলছে সেটা যাতে বন্ধ হয় এবং আমরা যাতে একটি সুন্দর সুশৃঙ্খল এবং উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হতে পারি সেই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।